এখন আমরা বুঝব স্টেক হোল্ডার্স কি বা কারা। আপনাদের কি ২০১১ সালের একটা ঘটনা মনে আছে? তৎকালীন সরকার মুন্সিগঞ্জের আড়িয়াল বিল এলাকায় একটা বিমানবন্দর নির্মাণ করতে চাইছিল। কিন্তু এলাকার বাসিন্দারা এটার বিরোধিতা শুরু করে। কেন? তারা মনে করছে তাদের বাপ-দাদার যে পৈতৃক ভূমি এইগুলা বিমানবন্দরের আন্ডারে চলে যাবে। এটা তাদের জন্য একটা আবেগের ব্যাপার। তো তাদের আন্দোলনটা এতটা তীব্র পর্যায়ে ধারণ করে যে একজন মনে হয় নিহতও হয়েছিল। পরবর্তীতে প্রচণ্ড এই আন্দোলনের মুখে সরকার এই প্রজেক্ট ক্যান্সেল করতে বাধ্য হয়। অর্থাৎ সেখানে আর বিমানবন্দর নির্মাণ হয়নি। এই গল্পটা কেন বললাম? খেয়াল করেন, এই যে প্রজেক্টটা, এটা যে ক্যান্সেল হইল, কাদের কারণে ক্যান্সেল হইল? এটা কিন্তু কোনো মিনিস্টারের কারণে ক্যান্সেল হয় নাই, কোনো আন্তর্জাতিক সহযোগী অর্গানাইজেশনের কারণে ক্যান্সেল হয় নাই, বা প্রজেক্টের যে টিম বা প্রজেক্টে যারা ইনভলভড তাদের কারণে ক্যান্সেল হয় নাই। প্রজেক্টের বাইরের মানুষের কারণে একটা প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে। এই যে লোকগুলা প্রজেক্টটা ক্যান্সেল করতে বাধ্য করলো, এরা প্রজেক্টের এক ধরনের স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার্সরা প্রজেক্টে এতই গুরুত্বপূর্ণ যে পিএমপিতে স্টেক হোল্ডার্স নিয়ে অনেক প্রশ্ন আসে এবং অনেকেই স্টেক হোল্ডার্স ম্যানেজমেন্ট রিলেটেড প্রশ্নগুলিতে অনেক ভুল করেন। আমি নিজেও যখন পিএমপির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, স্টেক হোল্ডার্স ম্যানেজমেন্ট এরিয়াতে আমার অনেক প্রশ্ন ভুল হইতো। তো স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট যদি আপনি সঠিকভাবে করতে চান, তাহলে তার প্রথম স্টেপ হচ্ছে আপনাকে বুঝতে হবে স্টেক হোল্ডার্স কারা। আজকে আমরা সেটাই আলোচনা করব। পিম্বক অনুসারে anyone may be affected by or perceive itself to be affected by the project. তার মানে এই ৩ ক্যাটাগরির প্রত্যেকেই আপনার প্রজেক্টের স্টেক হোল্ডার। এখন স্টেক হোল্ডার কারা কারা হইতে পারে? চলেন আমরা কিছু উদাহরণ দেখি। একটা হইতে পারে কি প্রজেক্ট টিম। ডেফিনেটলি প্রজেক্ট টিম এটাতে কাজ করতেছে, সো তারা প্রজেক্টকে এফেক্ট করবে এবং তারাও এটার দ্বারা এফেক্টেড হবে। সো তারা এই ২টা গ্রুপের আন্ডারেই পড়ে। এরপরে সাপ্লায়ার্স, তারা প্রজেক্টের জন্য সাপ্লাই দিবে। গভর্নমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এন্ড ইউজার্স খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা একটা প্রজেক্ট হাতে নেই বা একটা প্রোডাক্ট বানাই, একটা সফটওয়্যার বানাই, কিন্তু এইটা প্রোডাকশনে যাওয়ার আগ পর্যন্ত এন্ড ইউজার্সের কাছে কখনো কি নেওয়া হয় না, কোনো ফিডব্যাক নেওয়া হয় না বা তাদেরকে এঙ্গেজ করা হয় না, তাদের কাছ থেকে আপনার রিকোয়ারমেন্টস অনেক সময় কালেক্ট করা হয় না। সো তারা কিন্তু গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স। স্পন্সর অবশ্যই, প্রজেক্ট ম্যানেজার অবশ্যই। এই যে ডেফিনেশনটার মধ্যে আমি যে বিষয়টার দিকে গুরুত্ব দিতে বলবো সেটা হচ্ছে যে এই যে ৩ নাম্বার যে ক্যাটাগরি দেখেন, পারসিভ ইটসেলফ টু বি এফেক্টেড, এই জিনিসটা খেয়াল না করার ফলে অনেক সময় অনেক প্রজেক্টের স্টেক হোল্ডার সঠিকভাবে আইডেন্টিফাই করা হয় না এবং ফলে যারা প্রজেক্টে আপনার অনেক ইম্প্যাক্ট ফেলে, অনেক সময় প্রজেক্টটা ক্যান্সেলেশনের দিকেও নিয়ে যাইতে পারে। সো স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশনটা খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে। এগেইন, আপনি যদি ডেফিনেশন মনে রাখতে কষ্ট হয়, আপনি শব্দটা খেয়াল করবেন। দেখেন, স্টেক হোল্ডার, তার মানে আপনার প্রজেক্টে যাদের স্টেক আছে সবাই প্রজেক্টের স্টেক হোল্ডার। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে প্রজেক্টের স্টেক হোল্ডার কিন্তু সবসময় শুধুমাত্র ব্যক্তি না, অনেক সময় একটা গ্রুপও হইতে পারে। যেমন ধরেন এই যে আড়িয়াল বিলে বিমানবন্দরের যে এক্সাম্পলটা দেওয়া হলো, এটাতেও কিন্তু একজন ব্যক্তি শুধুমাত্র স্টেক হোল্ডার হিসেবে কাজ করে না, এখানে পুরো এলাকাবাসীদের যে একটা গ্রুপ, এইটা হচ্ছে স্টেক হোল্ডার এবং এদের স্বার্থ বা ইন্টারেস্ট অনেকটা একই রকমের। চলেন এবার আমরা একটা পিএমপি টাইপের প্রশ্ন সলভ করি। ভিডিওটা একটু ২ মিনিট পজ করেন, পজ করে আপনারা প্রশ্নটা পড়েন, পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করেন, তারপরে ভিডিওটা চালু করেন, আমরা সবাই মিলে একসাথে প্রশ্নটা পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করছেন। চলেন আমরা একসাথে এবার একটু পড়ি। প্রশ্নটা হচ্ছে কি, এ গভর্নমেন্ট এজেন্সি ইজ প্ল্যানিং
a new international airport requiring large scale acquisition of agricultural land. তাহলে কি হবে? বিমানবন্দর বানাইতে চাইতেছে সরকারি একটা এজেন্সি এবং এটার জন্য বড় একটা এরিয়ার জমি আপনাকে অ্যাকোয়ার করতে হবে। During the initiation phase, প্রজেক্টটা যখন শুরু হয়েছে, the project team engaged with the ministry, contractors, engineering firms, so গুরুত্বপূর্ণ বিভিন্ন স্টেকহোল্ডার্সের সাথে তারা এঙ্গেজ হয়েছে। বাট তাহলে কি করে নাই দেখি, did not conduct outreach with local farming communities whose land will be affected। দেখেন, তার মানে একটা গুরুত্বপূর্ণ গ্রুপ অফ স্টেকহোল্ডার্স যারা এফেক্টেড হবে তাদের সাথে কি করে নাই, কোনো ধরনের এঙ্গেজমেন্ট করে নাই। Midway through the planning, thousands of farmers began protesting against the project। তারা এই প্রজেক্টের এগেইনস্টে বিক্ষোভ করতেছে, eventually leading to violent clashes and cancellation of the project। তাইলে ফলাফলটা কি হয়েছে? এই একটা গ্রুপকে এঙ্গেজ না করার ফলে প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে। বুঝতে পারতেছেন, এটা কিন্তু অনেকটা বেসিক্যালি যে আরিয়াল বিলের যে বিমানবন্দরের স্টোরিটা, এই স্টোরিটার ভিত্তিতেই আমি প্রশ্নটা বানাইছি। এখন দেখেন, আমরা সিচুয়েশন পড়লাম। সিচুয়েশনটা কি? যে সরকার একটা বিমানবন্দর বানাবে, এটার জন্য একটা বড় এরিয়ার জমি অ্যাকোয়ার করতে হবে, কিন্তু এই যে জমির যারা মালিক বা এলাকাবাসী তাদের সাথে প্রপারলি এঙ্গেজ করা হয় নাই বা তাদেরকে বিষয়টা নিয়ে সচেতন করা হয় নাই, এটাতে তাদের উপকারিতা কি বা তাদের যে বিভিন্ন কনসার্নসগুলি এগুলা শোনা হয় নাই। ফলে যেটা করছে, তারা চিন্তা করছে আমাদের বাপদাদার সম্পত্তি চলে যাবে, ভিটা চলে যাবে, আমরা এটা চাই না। এখন what should the project manager have done differently earlier in the project? তার মানে হচ্ছে প্রজেক্টে কোন কাজটা আগে থেকেই করলে হয়তো এই প্রবলেমটা অ্যাভয়েড করা যাইতো। কি কি অপশন আছে? প্রথম হচ্ছে waited until the farmers raised formal objections before engaging with them। এইটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ এবং দিস কুড হ্যাভ বিন সো লেট, যার মধ্যে অলরেডি হয়তো তারা তাদের মাইন্ডসেট তৈরি করে ফেলছে এবং তারা তাদের চিন্তাভাবনাতে অনড়, এবং এই ক্ষেত্রে আপনার এই যে গ্রুপ অফ পিপলকে কনভিন্স করা ডিফিকাল্ট হইতে পারে। সো আই উড সে নো, নট দিস ওয়ান। অপশন বি কি বলতেছে? রিলাইড অন মিনিস্ট্রি টু রিপ্রেজেন্ট দ্য ইন্টারেস্টস অফ দ্য এফেক্টেড কমিউনিটি। এইখানে অ্যাপ্রোচটা কি করতেছে? ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। এইটা আপনাকে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনার অ্যাক্টিভ এফোর্ট থাকতে হবে যে আপনি কিভাবে এই স্টেক হোল্ডার্সদেরকে ম্যানেজ করবেন। আপনি হ্যাঁ মিনিস্ট্রির উপরে রিলাই করতেই পারতেন, বাট এইটা আপনাকে প্রোঅ্যাক্টিভলি ডিসিশন নিয়ে ম্যানেজ করতে হবে। আপনার প্রপার অবজেক্টিভ সেট করতে হবে, স্ট্র্যাটেজি সেট করতে হবে যে কীভাবে আপনি এই স্টেক হোল্ডার্সদেরকে হ্যান্ডেল করবেন। এবার আপনি মিনিস্ট্রিকে দিয়ে করাইতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, বাট আপনি যদি রিলাই করে বসে থাকেন তাহলে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি আপনার কাজটা পালন করেন নাই। সো এটাও আউট। 3 নাম্বার কি? কন্ডাক্টেড স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন broadly enough to capture individual and groups who could perceive themselves as affected, not just those formally involved। এইটা মনে হচ্ছে আমরা যা চাচ্ছিলাম সেটার কাছাকাছি। তার মানে যদি আইডেন্টিফিকেশন, স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন প্রসেসটা ব্রডলি করতো এবং এই একটা গ্রুপকে বাদ না দিত বা বাদ না পড়তো, তাহলে হয়তো এই প্রবলেমটা আমরা অ্যাভয়েড করতে পারতাম, যে প্রবলেমটা আমাদের উপরে হয়েছে, যাদের প্রোটেস্টের কারণে কি প্রজেক্টটা ক্যান্সেল হয়েছে। আচ্ছা, এই অপশনটা আমরা রাখলাম। এরপরে কি আছে? লাস্টের অপশন কি? এক্সক্লুডেড দ্য ফার্মার্স সিন্স দে হ্যাড নো লিগাল ওনারশিপ স্টেক ইন দ্য গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড ল্যান্ড। এগেইন এখানে আগে তো আপনাকে ল্যান্ডটা অ্যাকোয়ার করতে হবে, হ্যাঁ,
সো ল্যান্ড অ্যাকোয়ার করার আগেই আপনি তাদেরকে এক্সক্লুড করে দিলে ফলাফলটা কি হয়েছে আপনি দেখতে পারতেছেন। সো এইটাও আউট। উত্তর হবে অপশন সি। এখানে কয়েকটা জিনিস এই প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করেন। প্রথমত স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন প্রসেসটা খুবই ওপেন হইতে হবে এবং স্টেক হোল্ডার্সদেরকে মিস করা যাবে না। পরবর্তীতে আপনি হয়তো গুরুত্বের বিচারে কোনো স্টেক হোল্ডার বেশি গুরুত্বপূর্ণ, কোনো স্টেক হোল্ডার কম গুরুত্বপূর্ণ হইতে পারে। সেটা নিয়ে আমরা সামনের লেকচারগুলিতে আলাপ করব। কিন্তু স্টেক হোল্ডার্সদেরকে মিস করা যাবে না। তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যতটা দ্রুত সম্ভব এবং যখনই আপনি জানবেন যে একজন স্টেক হোল্ডার মিস হইছে, তাকে ইমিডিয়েটলি আপনার স্টেক হোল্ডার রেজিস্টারে অ্যাড করতে হবে। স্টেক হোল্ডার রেজিস্টার নিয়ে আমরা পরে কথা বলব। এটা বেসিক্যালি একটা লিস্ট যেখানে আপনি সব স্টেক হোল্ডার্সদেরকে একসাথে রাখেন। দ্বিতীয় হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজার হিসেবে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নিতে হবে। আপনি অন্য কারো উপরে নির্ভর করে বসে থাকলে হবে না। আপনার পুরো প্রজেক্টের কোন কাজটা কিভাবে হবে সেটা আপনাকে ডিসাইড করতে হবে অথবা আপনাকে সেটাকে ফ্যাসিলিটেট করতে হবে, সেটার স্ট্র্যাটেজি আপনাকে নির্ধারণ করতে হবে। ৩ নাম্বার বিষয় হচ্ছে যে আপনার আর্লি স্টেজে যদি আপনি স্টেক হোল্ডার্সদেরকে আইডেন্টিফাই করতে না পারেন এবং তাদের সাথে এনগেজড হওয়ার স্ট্র্যাটেজি নির্ধারণ করতে না পারেন, তাহলে পরবর্তীতে গিয়ে আপনার প্রজেক্টের উপরে বড় ধরনের ইমপ্যাক্ট ফেলতে পারে, প্রবাবলি নেগেটিভ ইমপ্যাক্ট। সো আশা করি বুঝতে পারছেন। স্টেক হোল্ডার্স হচ্ছে প্রত্যেকেই যার একটা প্রজেক্টের মধ্যে স্টেক আছে। সে আইদার ইনভলভড সরাসরি অথবা সে প্রজেক্টের আউটপুট দ্বারা ইম্প্যাক্টেড অথবা ইভেন ইফ তিনি যদি ইনভলভ বা ইম্প্যাক্টেড নাও হন, তিনি মনে করতেছেন যে আমি এটার দ্বারা ইম্প্যাক্টেড। সো এই সবাইকে প্রপার স্ট্র্যাটেজির মাধ্যমে ম্যানেজ করাটাই হচ্ছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, আর এরা সবাই হচ্ছে স্টেক হোল্ডার্স।